আজকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব। এমন একটি অভিজ্ঞতা যা একটু ভয়াবহ এবং একই সঙ্গে আশ্চর্যজনক। সত্যি বলতে আমি এটা ভাবতেই পারিনি যে এমনটা কখনো আমার সাথেও ঘটতে পারে। 2018 সালের কথা। আমি আমার মায়ের সাথে আমাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম ছুটি কাটাতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম যে সেই বাড়ির কর্তা অর্থাৎ আমার দুঃসম্পর্কের আঙ্কেল খুবই দুশ্চিন্তায় ভুগতেন। এই ব্যাপারটা পরিবারের সবাই খেয়াল করলেও আঙ্কেল একটু রাগী প্রকৃতির হওয়ার কারণে কেউ তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করার সাহস করতে পারছিল না। তবে তার এই সমস্যার সমাধান করার জন্য আন্টি এক প্রকার জোর করে আঙ্কেলকে এক জ্যোতিষীর কাছে নিয়ে যায়। আমি পার্সোনালি আমার বাড়িতে এমন কিছুই দেখিনি, তাই সিম্পলি আউট অফ কিউরিওসিটি আমি আর আমার মাও তাদের সাথে গেলাম। সেখানে যাওয়ার পর সেই জ্যোতিষী আঙ্কেলকে কিছু প্রশ্ন করলো, আর মাটিতে বোর্ডের মতো কিছু একটা ছিল, আর সেটা দেখে সেই জ্যোতিষী এমন একটা কথা বলল যে কথা শুনে আঙ্কেল, আন্টি এবং তাদের পুরো পরিবার হতভম্ব হয়ে গেল। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আন্টি তো লিটারালি সেখানে হাউমাউ করে কাঁদতে লাগলো। আর এসব দেখে আমি তো ভাবছিলাম, আরে ভাই হচ্ছেটা কি? সেই জ্যোতিষী আঙ্কেলকে বলেছিল যে তার প্রথম স্ত্রী, যে কিনা নিখোঁজ হয়ে গিয়েছিল, যাকে প্রায় 2-3 মাস অনেক খোঁজাখুঁজি করা সত্ত্বেও পাওয়া যায়নি, সে কোথাও একটা দাফন হয়ে আছে, আর তার আত্মাই আঙ্কেলের জীবনে শনির দশা সৃষ্টি করছে। আর এখানে মজার ব্যাপারটা হলো যে আঙ্কেলের যে আরো একবার বিয়ে হয়েছিল সেটা বাড়ির কেউই জানতো না, এমনকি আন্টি পর্যন্ত জানতো না। তো এই হচ্ছে বৃত্তান্ত। কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে এসব কথা সেই জ্যোতিষী কি করে জানলো, যেখানে আন্টি কিছু জানে না। এর পেছনের সায়েন্স সম্পর্কে জানতে আমি এক প্রকার পুরো গুগলটাই ঘেটে ফেললাম। এর জন্য আমি জ্যোতিষশাস্ত্র শিখে ফেললাম, পামিস্ট্রি অর্থাৎ হাত দেখা শিখে ফেললাম, এমনকি ট্যারো কার্ড রিডিং পর্যন্ত শিখে ফেললাম। আর এসব কিছু শেখার পরই আমি জানতে পারলাম যে সেই জ্যোতিষী এইসব কথা আগে থেকে কি করে জানলো। এই রহস্য উদ্ঘাটনের ফলাফল জানতে হলে আপনাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি যেহেতু রিসার্চ করতে গিয়ে এত কিছু শিখে ফেললাম, তাই এখন আমি আপনাদেরকে আমার শেখা এসব বিদ্যা দেখাবো। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের ভবিষ্যৎ এবং বর্তমান বলে দেব। আর তাই আপনি যদি আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্র, হাত দেখা নাকি ট্যারো কার্ড রিডিং, কোনটা দিয়ে শুরু করব? চলুন সবার আগে ট্যারো কার্ড রিডিং দিয়ে শুরু করা যাক। যারা জানেন না তাদের জন্য বলি, ট্যারো কার্ড রিডিং এ কিছু কার্ড আপনার সামনে রাখা হয়। সেগুলোর মধ্যে যে কার্ডটি আপনি চুজ করবেন তার মাধ্যমে আপনার ভবিষ্যৎ বলে দেওয়া হয়, বা আপনার সম্পর্কে এমন কিছু বলে দেওয়া হয় যা সেই ট্যারো কার্ড রিডারের পক্ষে জানা সম্ভব নয়। ছু মন্তর ছু। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে 3টি কার্ড দেখতে পাচ্ছেন। আপনাদের ইচ্ছা যেটা খুশি সেই কার্ডটা চুজ করে নিন, আর যে কার্ডটি আপনি চুজ করছেন সেই কার্ডের উপর একবার টাচ করুন। না, সিরিয়াসলি বলছি, যদি আপনি টাচ না করেন তাহলে আপনার এনার্জি এই পর্যন্ত আসবে কিভাবে, আমি ফিল করব কিভাবে? তাই টাচ করবেন, কিন্তু পরে যদি ভুলভাল ভবিষ্যৎবাণী বলে দেই তাহলে আমাকে বলতে আসবেন না। কি করেছেন? তবে এবার রেডি হয়ে যান, কেননা এখন আমি এক এক করে কার্ডগুলো উল্টাবো আর আপনাদের সম্পর্কে এমন কিছু বলবো যা অ্যাটলিস্ট আমার জানার কথা নয়। কেননা আমি আপনাকে পার্সোনালি চিনি না, আপনার নাম জানি না, এমনকি আপনার জন্ম তারিখও জানি না। ইন শর্ট, আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। তো চলুন দেখি প্রথম কার্ডটি উল্টে। আপনারা যারা এই কার্ডটি চুজ করেছেন তারা বাইরে থেকে দেখান যে আপনি ঠিক আছেন, আপনার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু ভেতর থেকে আপনি সবসময় কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত থাকেন। এবার চলুন দ্বিতীয় কার্ডটি দেখা যাক। যারা যারা এই কার্ডটিকে চুজ করেছেন তাদের ভেতরে যে কোনো কাজ করার জন্য অনেক বেশি মেধা, ক্ষমতা এবং সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এদের মন স্থির থাকে না। এদিক ওদিক তাদের মনটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, আর এ কারণে আপনি আপনার ভেতরে থাকা ক্ষমতা পুরোপুরি জানতে পারেন না বা কাজে লাগাতে পারেন না। এবার চলুন শেষ কার্ডটি উল্টে দেখা যাক। এই কার্ডটি যারা চুজ করেছেন তারা স্বভাবত একটু সিরিয়াস ক্যাটাগরির। এদের মধ্যে একটু ব্যক্তিত্বের দুর্বলতা আছে। এরা নিজেদের মনের ভাবনা সবার সামনে প্রকাশ করতে পারে না, তবে এদের কাছে নিজেদের এই মানসিকতা লুকিয়ে রাখা বা এর থেকে মুক্তি পাওয়ার উপায়ও জানা আছে। কি ঠিক বললাম তো আপনার ব্যাপারে? যারা যারা একটা না একটা কার্ড চুজ করেছেন তাদের ব্যাপারে যদি আমি সঠিক কথা বলে থাকি তবে কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি আমার প্রেডিকশন ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি স্ক্রিনে আপনার পছন্দের কার্ডটি টাচ করেননি। এখন যদি আপনারা নিজেদের সম্পর্কে আরো কিছু জানতে চান
তবে দেখতে থাকুন, কেননা এইবার আমি আপনাদের হাত দেখে বলে দেব আপনার জীবন সম্পর্কে কিছু অবাক করা তথ্য। তবে এর আগে চলুন জেনে নেই জ্যোতিষ বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখার এই ব্যাপারগুলো শুরুটা কোত্থেকে হলো, আর এর পেছনের বিজ্ঞান কি? রিসার্চার এবং আর্কিওলজিস্টদের তথ্য অনুযায়ী জ্যোতিষ বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি আজ থেকে প্রায় 2400 বছর আগে শুরু হয়েছিল বেবিলন নামের এক শহরে। সেখানে বসবাসকারী মানুষদেরকে ব্যাবিলনিয়ানস বলা হয়। আর তারা একটি বাচ্চা জন্ম নিতেই রাতে আকাশের তারা তথা তারাগুচ্ছের অবস্থান দেখে নবজাতক শিশুদের ব্যাপারে সবকিছু বলে দিতেন। আর আমরা মানুষেরা তো স্বভাবতই সামাজিক প্রাণী, তাই তো সমাজে এই জ্যোতিষশাস্ত্র আগুনের মতো ছড়িয়ে পড়ল। বেবিলন থেকে মিশর, তারপর সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সব দেশেই জ্যোতিষশাস্ত্রে কিছু না কিছু পরিবর্তন করতে থাকলো। আর ফাইনালি আপনি লক্ষ্য করলেই দেখবেন সবগুলো জোডিয়াক সাইন বা রাশি চিহ্নগুলোকে একটি সার্কেলের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পার্থক্যে অ্যারেঞ্জ করা হয়েছে। আর জ্যোতিষীরা সূর্য, চাঁদ, বুধ, শুক্র, বৃহস্পতি ও নেপচুন গ্রহ দেখে আপনার রাশিফল বলে দেয়। এখন এর পেছনের বিজ্ঞানটা তো খুব জটিল বলে মনে হচ্ছে, কারণ শুধু গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আপনার ভবিষ্যৎ বলা কি করে সম্ভব? যাই হোক, এই অ্যাডভান্স সায়েন্স নিয়ে আমরা একটু পরে জানবো। তার আগে যেমনটা আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম, আমি এখন আপনাদের হাত দেখে আপনাদের সম্পর্কে অনেক কিছুই বলে দেব। ছেলেরা নিজেদের বাম হাত আর মেয়েরা নিজেদের ডান হাতটিকে এইভাবে স্ক্রিনের সামনে ধরুন। এখন আমি আপনাকে আপনার লাভ লাইফ সম্পর্কে কিছু জানাবো। স্ক্রিনে থাকা এই হাতটির মতো আপনার হাতেও এই 4টি লাইন আছে, চেক করে দেখুন। এই প্রথম লাইনটির নাম হচ্ছে হার্ট লাইন, দ্বিতীয় লাইনটির নাম হচ্ছে হেড লাইন, তৃতীয় লাইনটির নাম হচ্ছে লাইফ লাইন, আর শেষের লাইনটির নাম হচ্ছে ফেট মানে ভাগ্যের লাইন। আর আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যাদের মধ্যে এই 4টি লাইনের কোনো একটি না থাকে, তবে টেনশন করার কিছু নেই, উল্টো ফুর্তি করুন। কারণ যেহেতু এই লাইনগুলোই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে, তাই সেই লাইনে যদি আপনার হাতে না থাকে, এর অর্থ হচ্ছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট আপনার সাথে সবকিছু ঠিকঠাক হবে। এবার আপনারা নিজেদের হাতে থাকা প্রথম লাইন অর্থাৎ হার্ট লাইনটিকে একটু মনোযোগ দিয়ে দেখুন। এই লাইনটি যদি এরকম লম্বা এবং গভীর হয়, তবে এর অর্থ হচ্ছে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে খুব পজেসিভ, অথবা মানুষ খুব সহজেই আপনার মন ভেঙে দেয়, কিন্তু আপনি আপনার অনুভূতিগুলোকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখেন। কিন্তু যদি আপনার হার্ট লাইনটি এমন ছোট হয়ে থাকে, তবে এর অর্থ হচ্ছে যে আপনার মধ্যে অনেক মানসিক আঘাত রয়েছে, আর আপনি আপনার ইমোশনস অর্থাৎ অনুভূতিগুলোকে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করে ফেলেন। আর রোম্যান্সের ক্ষেত্রে আপনি খুবই ভালো, বা আপনার মধ্যে ইন্টারেস্ট আছে রোম্যান্সের প্রতি। কি বলে দিলাম তো আপনার লাভ লাইফ সম্পর্কে। কিন্তু যদি আমি আপনাদেরকে এটা বলি যে এসব ভবিষ্যৎবাণী বা গণনা আপনারাও করতে পারবেন, তাও আবার কিছু না শিখে। এখন যদি আপনি এর পেছনের জটিল বিজ্ঞান সম্পর্কে জানতে চান, তবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, না হলে আপনি গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট বা তথ্য মিস করে ফেলতে পারেন। তো এর পেছনের জটিল বিজ্ঞান হচ্ছে যে এর পেছনে কোনো বিজ্ঞানই নেই, আর না আছে কোনো লজিক। তবে এতক্ষণ আমি যা যা করলাম সেগুলো কি ছিল তাহলে? আসলে এগুলোকে বলা হয় দ্য বার্নাম স্টেটমেন্টস। এমন কিছু কথা বা বিবরণ যা আপনাদের সবার সাথে কোথাও না কোথাও মিলে যাবে, আর এগুলোর উত্তর আপনারা যে কোনো সময় হ্যাঁতেই দেবেন। যে কোনো মানুষ এসব কথার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই সম্মত থাকবে। ফর এক্সাম্পল, এটা শুনুন, আপনাদের সবার মধ্যে যে কোনো কিছু করে দেখানোর যোগ্যতা এবং ক্ষমতা আছে, জাস্ট আপনাদের মন ডিস্ট্র্যাক্টেড থাকে। আর এ কারণে আপনি আপনার ভেতরে থাকা আসল ক্ষমতা তেমনভাবে কাজে লাগাতে পারেন না। এই কথাটা যে কেউ যে কোনো জায়গায় যে কোনো সময় যে কারো কাছ থেকে শুনলে এর সাথে একমত থাকবে। আর সকল জ্যোতিষীরাই আপনাকে যেসব কথা বলে থাকে সেগুলো এই ধরনেরই সাধারণ কথা। যদি বিশ্বাস না হয়, তবে এখনই আপনি আপনার রাশিফলটা খবরের কাগজে দেখে নিতে পারেন, অথবা অনলাইন সার্চ করেও দেখে নিতে পারেন। এই সবগুলো ভণ্ড এই ধরনের ভণ্ডামি কথা বলে আমাদের সবাইকে বোকা বানায়, আর আমরাও তাদের কথাগুলোকে সত্য বলে মেনে নিই। এমনকি কিছু কিছু বিজ্ঞানীরা তো জ্যোতিষীদেরকে জিজ্ঞেসও করেছিল যে আপনারা যে এইসব ভবিষ্যৎবাণী করছেন সেগুলো যে ভবিষ্যতে ঘটবে তার কি কোনো গ্যারান্টি আছে? তখন প্রায় সব জ্যোতিষীরাই বলেছিলেন যে এসব ভবিষ্যৎবাণী সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে।
এর কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। কিন্তু কিছু কিছু জ্যোতিষী তাদের এই ভন্ডামির লেভেল ওভার কনফিডেন্সের কারণে পার করে ফেলেছে। গত বছরের কথা, ইন্ডিয়ান ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যায় সেমিফাইনাল ম্যাচ হেরে যাওয়ার কারণে। কিন্তু এর অর্থ কি এই যে তাদের ভাগ্য খারাপ ছিল তাই তারা হেরে গেছে? কিন্তু জ্যোতিষীরা তো উল্টো কথা বলেছিল। সেমিফাইনাল ম্যাচের আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেল এবিপি নিউজে একটি প্রোগ্রাম করা হয়েছিল, যেখানে 11 জন গণ্যমান্য জ্যোতিষী টিভি শোতে খোলাখুলিভাবে বলেছিলেন যে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে এই খেলাতে দুই পক্ষেরই হাড্ডাহাড্ডির লড়াই হবে। কিন্তু তারা সকলেই 100% গ্যারান্টি দিয়ে বলেছিলেন যে এই ম্যাচে ভারতই জিতবে। 100% दावे के साथ कह सकते हैं कि हमारा भारत का विजय प्राप्त। ये भी 100% वाला मामला आपका भी है। चलिए, अगर भारत की कुंडली के हिसाब से भी हम देखें तो कल की विजय भारत की निश्चित है। प्रखर स्थित कांटे के टक्कर है, लेकिन विजय के योग बन रहे हैं 100%। संघर्ष बहुत जबरदस्त होगा, बट फाइनली भारत के पक्ष में ये मैच जाएगा। আপনারা যারা সেই ক্রিকেট ম্যাচটি দেখেননি তাদেরকে বলে দেই, সেই ম্যাচে মোটেই হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। সেটা ছিল একেবারে একতরফা একটা ম্যাচ। ইন্ডিয়া 168 রানস করেছিল, ওদিকে ইংল্যান্ড 1 উইকেটও হারায়নি। আর 16 ওভারে ইংল্যান্ড তাদের টার্গেট পূরণ করে বিজয়ী হয়েছিল। তাহলে 11 জন গণ্যমান্য জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর গ্যারান্টির কি হলো? আর এটা শুধু একমাত্র কেস না, এরকম আরো অনেক আছে। ফেমাস জ্যোতিষী বেজং দারুওয়ালা 2020 সালে করোনা মহামারী নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে 2020 সালের 15ই মের পর পৃথিবী থেকে করোনা পুরোপুরি নির্মূল হয়ে যাবে, নতুবা এর প্রকোপ অনেক বেশি কমে যাবে। करीब करीब मई 15 के आसपास ये डिजीज है, कोरोना कहो कुछ भी कहो, ये बहुत कम हो जाएगा, नहीं तो खत्म हो जाएगा। দেশ বিদেশের আরো অনেক জ্যোতিষীরা করোনাকে ঘিরে অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন। पीक का समय नहीं है, पीक का समय निकल चुका है। 30 मार्च को 30 मार्च को गुरु केतु की युति छोड़ के मकर राशि में प्रवेश कर रहा है। दैट मीन्स 30 मार्च के बाद हम सब धीरे धीरे कोरोना वायरस की प्रभाव से मुक्त होते जाएं। 19 सितंबर को राहु का प्रवेश वृष राशि में होगा। तो आप ये समझें कि ये जो समस्या है कहीं ना कहीं 19 सितंबर तक। কিন্তু বাস্তবে কি হয়েছিল তা তো আমরা সবাই জানি। ইতিহাস ঘেটে দেখলেও এমন ভন্ডামির অগণিত প্রমাণ পাওয়া যায়। 1499 সালে জোহানেস স্টফলার নামের এক বিখ্যাত জার্মান গণিতবিদ এবং জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন যে 1524 সালের 20 ফেব্রুয়ারিতে বিশাল এবং প্রলয়ঙ্কারী একটি বন্যা হবে আর পুরো পৃথিবী সেদিন ধ্বংস হয়ে যাবে। কই কিছুই তো হলো না রে ভাই। ডেভিড মেইডে নামের একজন খ্রিস্টান সংখ্যাতত্ত্ববিদ ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে 2017 সালের 23 সেপ্টেম্বরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন প্ল্যানেট এক্স নামের এক অচেনা গ্রহ এসে পৃথিবীর সাথে ধাক্কা খাবে। কি রে ভাই, এটাও তো হলো না। আরো আছে, দাঁড়ান, ভন্ডামির আর দেখেছেন কি? হ্যারল্ড ক্যাম্পিং নামের একজন আমেরিকান ধর্মযাজক ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2011 সালের 21 মেতে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি তার এই ভবিষ্যৎবাণী নিয়ে এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি এটি 5000 বিলবোর্ডে লাগিয়েছিলেন। কিন্তু যখন তার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হলো তখন তিনি পৃথিবী ধ্বংসের তারিখটাকে এগিয়ে দিলেন। কিন্তু যখন এবারও তার ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবী ধ্বংস হলো না, তখন আর কি করবে বলুন? ভন্ডামি ধরা পড়ে গেছে বিধায় মুখে তালা মারা ছাড়া কি আর কোনো উপায় আছে বলুন? এসব কিছু জানার পরও মানুষ অন্ধের মতো এসব ফালতু ব্যাপারে বিশ্বাস করে বসে থাকে। আফসোস। এবার আসি বিজ্ঞানের কথায়। মজার ব্যাপার হলো, জ্যোতিষশাস্ত্র যখন আবিষ্কার করা হয়েছিল তখন কিন্তু মানুষ কেবল 4টি গ্রহই আবিষ্কার করতে পেরেছিল। বাকি গ্রহগুলো সম্পর্কে মানুষ কিছু জানতোই না। আর সে সময় মানুষ কেবল 12টি তারাগুচ্ছের ব্যাপারেই জানতো। আর এই 4টি গ্রহ আর 12টি তারাগুচ্ছের উপর বেস করে জ্যোতিষশাস্ত্র তৈরি করা হয়েছিল। আর বর্তমান যুগে এসেও সেই আগের হিসাবই চলছে। কিন্তু এখন তো আমরা সবাই জানি যে বর্তমানে মোট 8টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং মোট 88টি তারাগুচ্ছের সন্ধান পাওয়া গেছে, যাকে বলা হয় কনস্টেলেশন। কিন্তু জ্যোতিষী বেচারারা তো এই নতুন হিসেব অনুযায়ী তাদের ভন্ডামি মানে গণনার পদ্ধতি আপডেটই করেনি। তারা তো আজও সেই 4টি গ্রহ নিয়েই পড়ে আছে। আর আমরাও চোখ থাকতেও অন্ধের মতো এই অন্ধবিশ্বাস ফলো করছি। এখন আসি হাত দেখা অর্থাৎ
পামিস্ট্রির ব্যাপারটাতে। এর পেছনেও খুবই সিম্পল একটা লজিক আছে। যদি আপনি কোনো কাগজকে ভাঁজ করেন, তবে সেই কাগজটিকে যেখান থেকে ভাঁজ করা হয়েছিল সেখানে একটা ভাঁজের দাগ থেকে যাবে। ঠিক এমনটাই আমাদের হাতের সাথেও হয়। আপনি নিজের আঙুলগুলোকে এইভাবে ভাঁজ করলেই দেখবেন যেই জায়গাগুলোতে আপনার হাতের লাইনগুলো আছে সেই জায়গার স্কিনগুলোই মূলত ফোল্ড হয়। আর এই হাত দেখে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দেওয়ার ব্যাপারটাও সেম। এরাও রাশিফলের মতো বার্নাম স্টেটমেন্ট অর্থাৎ সর্বজনীন কথা বলে। এসব ভবিষ্যৎবাণীর আড়ালে আমাদের সাথে একটি মাইন্ড গেম খেলা হয়, যাকে বলা হয় দ্য ল অফ কনফার্মেশন বায়াস। এর অর্থ হচ্ছে প্রচন্ড রকম বিশ্বাস। আপনি যখন চোখ বন্ধ করে কোনো ব্যক্তির প্রতিটা কথা বিশ্বাস করেন, তখন আপনার ব্রেইনই তার সেই কথাগুলোকে বিশ্বাস করতে বাধ্য করে। তখন আপনি তাদের বলা কথায় সত্যের প্যাটার্ন খুঁজতে থাকেন। আপনার ব্রেইন তখন সেই সাজানো কথাগুলোকেই সত্য হিসেবে দেখতে চাইবে। তাই আপনি সেই সত্য দেখবেনও, কিন্তু অন্য কেউ দেখবে না, শুধু আপনিই দেখবেন, কারণ আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন। যদি কোনো জ্যোতিষী আপনাকে এসে বলে যে আপনার খুব শীঘ্রই নিজের আপন কারোর সাথে ঝগড়া হতে চলেছে, আর তারপর যদি আপনি আপনার দুঃসম্পর্কের কোনো মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতেও ঝগড়া করে থাকেন, যেটা কিনা আজকালকের দিনে প্রায় হয়, তখন আপনি সেই জ্যোতিষীর বলা কথায় মিল খুঁজে পাবেন, সত্য খুঁজে পাবেন, আর আপনার এই অন্ধবিশ্বাস আরো বেশি দৃঢ় হবে। কিন্তু 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 ভিডিওর শুরুতে যে গল্পটা বলেছিলাম সেটার কি হলো? সেখানে তো কোনো জ্যোতিষশাস্ত্রও ছিল না, হাত দেখাও ছিল না, আর ট্যারো কার্ড রিডিংও ছিল না। তারপরও সেই জ্যোতিষী আঙ্কেলের অতীত সম্পর্কে কি করে বলে দিল? ওয়েল, সেই ঘটনার অনেক পরে আমরা জানতে পেরেছিলাম যে সেই আঙ্কেলের বড় ভাই জ্যোতিষীর কাছে আগে থেকেই তার ভাই সম্পর্কে সবকিছু বলে দিয়েছিল। লেও ঠেলা। এসব কিছুর মোদ্দা কথা একটাই দাঁড়াচ্ছে যে জ্যোতিষশাস্ত্র, হাত দেখা বা ট্যারো কার্ড রিডিং সবই ভণ্ডামি, ভুয়া। আপনার ইমোশনসের সাথে খেলা করে আপনাদের বিশ্বাস অর্জন করে এই ভণ্ডরা। আজকের দিনে এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র কোটি টাকার বাটপাড়ির ধান্দা হয়ে দাঁড়িয়েছে, যেখানে না আছে কোনো বিজ্ঞান, না আছে কোনো যুক্তি। একবার নিজেই ভেবে দেখুন না, যদি এরা সত্যি ভবিষ্যৎ জানতো, তাহলে এসব ভণ্ডামি বাদ দিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করলেই তো এরা রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারতো। সেটা না করে এরা আমাকে, আপনাকে এবং আমাদের মতো সাধারণ মানুষকে ধরে ধরে জ্ঞান দিয়ে চাঁদা বা দক্ষিণা নিতে আসে কেন? নিজেই ভেবে দেখুন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।